যারা এখনো সোশ্যাল সিকিউরিটির বিষয়ে আমাদের মধ্যে অ্যাওয়ারনেসের পর্যাপ্ত পরিমাণে ঘাটতি রয়েছে, আমার কথাতে কেউ অনুপ্রাণিত হয়ে জীবনের আদর্শিক মানদণ্ডে একটু উন্নতি করেন, তাহলে এটা আমার জন্য হবে সাদাকা। আজকে আমাদের অনুষ্ঠানে আমরা এমন একজন ব্যক্তিকে পেয়েছি, where there is a need, সেখানে যেন আল্লাহ আমাকে পৌঁছে দেয়। আমি যতটুকু জানি আপনার এইজ কিন্তু 71 স্যার। তবে আমি বলবো যে আমি যা করেছি আমি এনজয় করেছি এবং মানুষের জন্য করেছি এবং মানুষের ভালোবাসা পেয়েছি। তেমনি ভাবে সৎকর্ম যখন আপনি করবেন, দেখবেন জীবনে কখনো কোথাও ক্লান্ত হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, ফাউন্ডার প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস। আমরা এনশিওর স্কিল একাডেমির পক্ষ থেকে আজকে এত গুরুত্বপূর্ণ একটা সেশন করতে যাচ্ছি, যেটা আমি খুবই আশাবাদী বাংলাদেশের সোশ্যাল সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে আমরা যারা কাজ করি, বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে, আমাদের প্রত্যেকটা বীমা কর্মী এবং আমরা যারা স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তা ও পারিবারিক আর্থিক নিরাপত্তার বিষয়ে আমরা এখনো দ্বিধা দ্বন্দ্বে আছি। আমরা যারা এখনো সোশ্যাল সিকিউরিটির বিষয়ে আমাদের মধ্যে অ্যাওয়ারনেসের পর্যাপ্ত পরিমাণে ঘাটতি রয়েছে, এই জাতীয় আমাদের পুরা বিশাল একটা জনগোষ্ঠীর জন্য আজকের প্রোগ্রামটা আমাদের একটা মাইল ফলক হিসাবে থাকবে। কারণ আজকে আমাদের অনুষ্ঠানে আমরা এমন একজন ব্যক্তিকে পেয়েছি, আমাদের প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস দ্য এনশিওর স্কিল একাডেমি স্যারের একটা শিডিউল আমরা পাবো, আমাদেরকে এত আন্তরিকভাবে স্যার সময় দিবে, ওনার লেভেলের এত উচ্চ পর্যায়ের একজন লোক, এটাতে আমরা স্যারের কাছে অনেক কৃতজ্ঞ। এবং স্যারের এই বর্ণাঢ্য ক্যারিয়ার, এটা আমাদের জন্য যারা আমরা নতুন এই ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা হতে চাচ্ছি বা আমরা অলরেডি এঙ্গেজ হয়েছি, এটা যে কত বড় ইনস্পাইরেশনের জায়গা হবে, এজন্য আমি আপনাদেরকে শুরুতেই রিকোয়েস্ট করব, আজকের এই প্রোগ্রামটা, একদম পুরো প্রোগ্রামটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেনিং হিসাবে আপনি নেবেন, লিসন হিসাবে নেবেন। তো আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সম্মানিত আজকে গেস্ট জনাব রুহুল আমিন FCMA, যিনি সোশ্যাল সিকিউরিটি কনসালটেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার হিসাবে বর্তমানে কর্মরত আছেন। এবং আজকে আমরা পুরো অনুষ্ঠান জুড়ে, একদম পুরো অনুষ্ঠান জুড়ে স্যারের কর্মজীবন, স্যারের পড়ালেখা এবং স্যারের ব্যক্তি জীবন, অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করব। আমি যদি পুরা কর্মজীবনের বিবরণ দিতে যাই, এটা অনেক লম্বা সময়ের ব্যাপার। তো আমি চলে যাচ্ছি স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। স্যার, আজকে আমরা বাংলাদেশের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির সাথে আমরা যারা সম্পৃক্ত, বিশেষ করে প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেসকে অনেকেই ফলো করে, একটা বিশাল জনগোষ্ঠী, খুবই স্কিল পিপল আমাদের সোশ্যাল কমিউনিটির সাথে এঙ্গেজ। তো তাদের জন্য আজকে অনেক মহা খুশির একটা দিন। আমরা আপনাকে পেয়েছি, আপনার কর্মজীবনের বিশাল অভিজ্ঞতার ভান্ডার আজকে আমরা ইনশাল্লাহ খুঁজে খুঁজে বের করবো স্যার। এটা আমাদের আকাঙ্ক্ষা। স্যার, আপনি কেমন আছেন আগে শুরুতে বলি। প্রথমেই শুকরিয়া মহান আল্লাহ তাআলার কাছে, আপনাদের কাছে, যারা আমাকে জন্ম থেকে এই পর্যন্ত লালন করেছে, বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন। গত 11 তারিখে আমার অন্যতম ছোট ভাই মারা যায়। সেও আমার এই কর্মের সাথী ছিল। সোশ্যাল সিকিউরিটি নিয়ে কাজ করি, ও আমার সোশ্যাল সিকিউরিটির একজন ধারক ছিল। আমরা গ্রামে গত সপ্তাহে গেছিলাম
570 জন মানে মহিলা রোগীকে আমরা সেবা দিয়েছি। ট্রিটমেন্ট। সে ট্রিটমেন্ট 3 জন ডাক্তারকে নিয়ে গিয়েছিলাম। তো সেই ছোটবেলা থেকেই এই যে মানুষের জন্য করা, মানুষের পাশে থাকা, where there is a need সেখানে যেন আল্লাহ আমাকে পৌঁছায় দেয়। আলহামদুলিল্লাহ স্যার, আমি যতটুকু জানি আপনার এইজ কিন্তু 71 স্যার। জি। এই 71 এইজে এত এনার্জেটিক বা এইভাবে প্রাণবন্ত কর্মজীবন স্যার কেমন উপভোগ করছেন, বা এটা কিভাবে পসিবল হইলো স্যার? আমরা একটু আচ্ছা, মানুষ কাজ করে ক্লান্ত হয়, কিন্তু আমি যেটা করি আমি ওটাকে কাজ মনে করি না, আমি ওটাকে প্যাশন হিসেবে নিই। আলহামদুলিল্লাহ। সুতরাং যে দর্শকদের উদ্দেশ্যে বলি, যদি আপনি কোনো কাজকে ভালোবেসে করেন তাহলে আপনি কখনোই ক্লান্ত হবেন না। আপনি কি লুডো খেলে ক্লান্ত হন? রাত জেগে ফুটবল ম্যাচ দেখে ক্লান্ত হন? মোটেও না। তেমনি ভাবে সৎকর্ম যখন আপনি করবেন দেখবেন জীবনে কখনো কোথাও ক্লান্ত হবে না। এবং আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা শোনার জন্য, যদি আমার কথাতে কেউ অনুপ্রাণিত হয়ে জীবনের আদর্শিক মানদণ্ডে একটু উন্নতি করেন তাহলে এটা আমার জন্য হবে সাদাকা। আলহামদুলিল্লাহ স্যার, ধন্যবাদ স্যার। আমরা আপনার বর্ণাঢ্য কর্মজীবনের যতটুকু রেকর্ড পেয়েছি, অলমোস্ট আপনার এই 71 ইয়ার্স এইজে, এই সময় তো নর্মালি মানুষজন রিটায়ারমেন্টে থাকে, কিন্তু আমরা দেখলাম যে আপনি প্রায় 13টা প্রতিষ্ঠানের সাথে, এর মধ্যে উল্লেখযোগ্য কিছু প্রতিষ্ঠানের নাম বললেই না, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম, এটার ম্যানেজিং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসাবে ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, সিইও ছিলাম, আর তারপরে আপনার নিজেরই একটা আপনার রুহুল আমিন কনসালটেন্সি ফার্ম যেটা আছে কস্ট ম্যানেজমেন্টের, এটা আপনার নিজের প্রতিষ্ঠান, আপনি নিজে এমডি। এরপরে স্যার থাই অ্যালুমিনিয়াম বিডি ফুড, এটার বিডি বেভারেজ, এই প্রতিষ্ঠানেরও আপনি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হিসেবে ছিলেন এখনো। তারপরে আপনার এফবিসিসিআই এর আপনি মেম্বার ছিলাম এবং ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম, বাংলাদেশ স্পোর্টস শুজ ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। আচ্ছা আচ্ছা। তো স্যার আমরা যতটুকু জানি আপনি দেশি বিদেশি অনেক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন, এবং বাংলাদেশের বাহিরেও পৃথিবীর বিভিন্ন দেশে আপনার ওয়ার্কিং, 44টা দেশে আপনার ওয়ার্কিং এক্সপেরিয়েন্স আছে। সব মিলাই স্যার একটু অল্প সময়ের মধ্যে আপনার এই কর্মজীবন, বর্ণাঢ্য কর্মজীবনে আমাদেরকে একটু ধারণা দেন আর কি স্যার। আমি যে এই সফলতার সাথে এত প্রতিষ্ঠানের সাথে এঙ্গেজ হওয়া, বর্ণাঢ্য জিনিসটা আমি বলবো না, আমার চেয়ে অনেক বর্ণাঢ্য জীবন অনেকেই মানে অতিবাহিত করেছেন। তবে আমি বলবো যে আমি যা করেছি আমি এনজয় করেছি এবং মানুষের জন্য করেছি এবং মানুষের ভালোবাসা পেয়েছি। পৃথিবীর ইউরোপ, আমেরিকা, এশিয়ান কান্ট্রি যেখানেই আমি গেছি বন্ধু তৈরি করেছি। আমি 2020 সালে সাউথ এশিয়া পার্টনারশিপ অ্যাওয়ার্ড পেয়েছি, কারণ সাউথ এশিয়াতে আমার যে সমস্ত বন্ধুরা আছে, হ্যাঁ, তারা সবাই মানে বিভিন্ন ভাবে ওদের মানে তারা আমার বন্ধু হয়েছে। সুতরাং আই বিলিভ ইন ফ্রেন্ডশিপ। আই এম এ ফ্রেন্ড নট এ মাস্টার। আমি যেখানে কাজ করেছি, যে সমস্ত প্রতিষ্ঠানগুলোর আমি মানে ম্যানেজিং ডিরেক্টর বা চেয়ারম্যান হিসেবে কাজ করেছি, কিংবা মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করেছি, ডিরেক্টর হিসেবে কাজ করছি, কিন্তু আমি কিন্তু আমার সহকর্মী হিসেবে সবাইকে পেয়েছি, নট মাস্টার। প্রভু নয়, সবসময় বন্ধু হিসেবে কাজ করেছি। স্যার আপনার থেকে আরেকটা বিষয় জানা, আমরা কিন্তু জানি আপনি একজন অর্থনীতিবিদ, জি, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যেই সময়
আম, যদি ভুল না বলি 1970 সালে আপনি এসএসসি পাস করেছেন। এরপরে এত এই পড়ালেখার লাইফটা নিয়ে আপনি এসএসসি, এইচএসসি বা আপনার পড়ালেখার বিষয়টা একটু বলেন। এত উচ্চ ডিগ্রিগুলো আপনি কিভাবে নিলেন? কোন কোন জায়গা থেকে নিলেন? নেওয়ার মতো আর্থিক সঙ্গতি ছিল না। আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে কাজ করেছি। আমি ইন্টারমিডিয়েটের পর থেকেই হয়তো কিছু টুকটাক ব্যবসা করতাম, নাহলে উম, কাজ করেছি। তো বিজনেসটাকে বেশি প্রাধান্য দিয়েছিলাম। আমি একেবারে প্রথম ব্যবসা শুরু করেছিলাম ইন্টারমিডিয়েট পাশ করার পরে, ওষুধের ফার্মেসি দিয়ে। তারপর মানে ফুড অ্যান্ড বেভারেজ, অর্থাৎ কেওড়া ওয়াটার, টমেটো সস, আগর এই যে আগরবাতি, এই গোলাপ জল, এইটা একটা ফ্যাক্টরি ছিল। তখন আমি ফ্যাক্টরিও করি, ব্যবসা করি, আবার পড়াশোনাও করি। আমি গ্রাজুয়েশন করি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেট ক্যান্ডিডেট হিসাবে। কারণ আমি তো চাকরি করি না, ব্যবসা করি। তো আমার তো কলেজে যাওয়ার সুযোগ হয়নি। তা আমাকে পড়াশোনার ফাঁকে ফাঁকে ব্যবসা করতে হয়েছে। তাই আমি প্রাইভেটে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি এবং বেক্সিমপুরতে একটা চাকরি নিই প্রথমে কস্ট অ্যাকাউন্ট্যান্ট হিসেবে। তারপরে পোস্টিং হয় চিটগাং বিশ্ববিদ্যালয় থেকে আমি মাস্টার্স ডিগ্রি পাস করি অ্যাকাউন্টিং এ। এই যে বললাম, সাথে সাথে কিছু করার, চাকরি, মানে মাস্টার ডিগ্রি করলাম, তারপর আইসিএমএ করলাম 83 সালে চিটগাং থেকে, কমার্স কলেজে পড়াশোনা করেছি। মানে অর্থাৎ যে কিছু করতে চায় আল্লাহ তাকে সাহায্য করে। হ্যাঁ, মানে আল্লাহ যদি সাহায্য না করতো তাহলে আমি কিছুই করতে পারতাম না। আমি এইভাবে আমার জীবন শুরু হয়। তারপরে বেক্সিমকো ছেড়ে আমি পরে একটু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আসি। গার্মেন্টস এর কমার্শিয়াল ম্যানেজার, হেড অফ অ্যাকাউন্টস, তার পরবর্তী সময় জেনারেল ম্যানেজার হলাম। পরবর্তী সময়ে এক্সেলশিয়ার বাংলাদেশের প্রথম শু ইন্ডাস্ট্রির মার্কেটিং এর দায়িত্বে আসি, ওটা ভাইস প্রেসিডেন্ট ছিলাম। পরবর্তী সময় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, আর এখন কোম্পানির ডিরেক্টর। ধন্যবাদ স্যার। আমরা মূল আমাদের আলোচ্য বিষয়গুলোর দিকে একটু ফোকাস দিব। আমরা বর্তমানে বাংলাদেশের বীমা শিল্পের সাথে আপনি খুবই ওতপ্রোতভাবে জড়িত, এটা জানি। এবং আমার নিজের কথাই যদি বলি, আমি যখন ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে জয়েন করি, যখন আপনাকে আমাদের বিভিন্ন প্রোগ্রামে দেখতাম এবং আমাদের একটা বাৎসরিক বার্তাতে আপনার কলাম প্রত্যেক বছর আসে, ওগুলা পড়েছি। এরপরে আমার 2022 সালে আপনার হয়তো মনে আছে কিনা জানি না, হোটেল সোনারগাঁতে আমাদের একটা প্রোগ্রামে আমিও কোম্পানির তরফ থেকে ওখানে যাওয়ার সুযোগ হয়েছিল। আপনাকে ওই প্রোগ্রামে পেয়েছি। লিডার্স ক্লাব মেবি 10 বছর পূর্তি অনুষ্ঠান ছিল ওটা। আপনার সাথে একটু কথা বলেছি। তখন আমার মধ্যে এই ইন্ডাস্ট্রিতে কাজ করার যে একটা শক্ত ডিসিশন, যে আপনার মতো লোক, অভিজ্ঞ লোক যখন এই ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার হিসেবে এত সিরিয়াস ভাবে কাজ করছেন, তো এটা ভালো। এবং আমি তখনই বুঝলাম যে না, এখানে একটা সাস্টেনেবল ক্যারিয়ার করা যায়, কারণ যেহেতু আপনার মতো লোকজন এখানে এঙ্গেজ হচ্ছেন। এখন স্যার আমরা প্রশ্নের জায়গাটা যেটা, বাংলাদেশের অর্থনীতির যদি আমরা দুইটা হাত ধরি, তাইলে একটা হচ্ছে ব্যাংক ইন্ডাস্ট্রি আর একটা হচ্ছে বীমা ইন্ডাস্ট্রি, বীমা শিল্প। এখন আমরা দোনোটার মধ্যে পজিটিভও দেখি, দোনোটার মধ্যে নেগেটিভও দেখি। এটা খুব ওপেনলি বলা, বাংলাদেশে গত 3 থেকে 4 বছর ধরে বিভিন্ন পত্র পত্রিকা মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি যে 9-10টা ব্যাংক আছে যাদের অবস্থা খুবই খারাপ,
যে কোনো সময় তারা দেউলিয়া হয়ে যেতে পারে, এই ধরনের আওয়াজও আমরা শুনেছি। আবার ইন্স্যুরেন্সের ক্ষেত্র আইডিআর রিপোর্ট অনুযায়ী বিভিন্ন মিডিয়ার বরাতে আমরা দেখেছি এখানে ৬-৭টা ইন্স্যুরেন্স কোম্পানি তাদের গ্রাহকদের পাওনা টাকা দিতে পারতেছে না। বিশেষ করে ম্যাচুরিটি ক্লেইম, প্রচুর পরিমাণে কমপ্লেন তাদের ব্যাপারে। এখন প্রশ্ন হচ্ছে স্যার, এই যে আমাদের দেশে অর্থনৈতিক অব্যবস্থাপনা হোক বা অস্থিতিশীলতা হোক, এই বিষয়ে স্যার এই প্রেক্ষাপটটা কেন হইল, বা এটার ব্যাপারে আপনার ইয়েটা একটু জানতে চাচ্ছি স্যার। আহ, ধন্যবাদ। নেগেটিভ দিয়ে শুরু করলাম স্যার। জসিম ভাই আমার খুব প্রিয় একজন মানুষ। আমাকে যে প্রশ্নটা করেছেন আমি তিনটা ভাগে যদি আমি ভাগ করি, যে একটা হচ্ছে যে আর্থিকভাবে অসচ্ছল হয়ে যাওয়া। আর্থিকভাবে যখন মানুষ অসচ্ছল হয় বা কোনো প্রতিষ্ঠান অসচ্ছল হয়, তখন সে তার কমিটমেন্ট রাখতে পারে না। Definitely. তো এই এই পরিস্থিতিকে আমরা বলি দেউলিয়াপনা, দেউলিয়া হয়ে গেছে, ব্যাংক্রাফট, অর্থাৎ সে তার কমিটমেন্ট রক্ষা করতে পারছে না। গবেষণায় দেখা গেছে যে ব্যাংকগুলো মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করে এবং সে আমানত ইনভেস্ট করে, বিনিয়োগ করে বড় বড় শিল্প গ্রুপ, নাম বলবো না, বড় বড় শিল্প গ্রুপ। সেখানে আর্থিক বিবেচনা বা প্রফিটের কথা চিন্তা না করে তারা অনেক সময় বাধ্য হয় এই সরকারি বা লোভে পড়ে কাউকে না কাউকে ঋণ দেয়, প্রজেক্ট লোন দেয়, যে প্রজেক্ট হয়তো নাই অথবা তার রিটার্ন অন ইনভেস্টমেন্ট খুব ব্লিক, তারপরেও সে ওখানে ইনভেস্টমেন্ট করে, সেই ইনভেস্টমেন্ট ফেরত আসবে না, ওটা আসে না, এবং ওই অবস্থাতেই ওই কোম্পানিগুলো, ওই ব্যাংকগুলো দেউলিয়া হয়। এবার আসেন ইন্স্যুরেন্স। বিমা কি করে? বিমা গ্রাহকের প্রিমিয়াম সংগ্রহ করে এবং সেই প্রিমিয়াম বিনিয়োগ করে। সোনালী লাইফ বিনিয়োগ করে ইসলামী ব্যাংকগুলোতে, তারপর সরকারি বন্ডে বিনিয়োগ করে, 30% বাংলাদেশ ব্যাংকে দেয়, আর 10 to 15% হয়তো সেই ইন্স্যুরেন্স কোম্পানিতে দেয়, আর বাকি 40-50 এইটা ব্যবসা করার জন্য শরিয়া বেসড কোম্পানিগুলোতে বিনিয়োগ করে। এই যে একটা আইনি বাধ্যবাধকতা 2018 সালের বিমা আইনে করে দেওয়া হয়েছে, এর কারণে বিমার মুখে তো লাগাম টানা হয়েছে। গরুর যেরকম লাগাম থাকার কারণে গরু যার তার ক্ষেত খেতে পারে না, তেমনি ভাবে এখন বিমা কোম্পানিগুলো লাগাম, অর্থাৎ আইনি যে প্রক্রিয়া এবং শুরু হয়েছে, এবং যেটা মানে সোনালী লাইফ ইজ দি পায়োনিয়ার। ইআরপি বেসড 7 দিনের দাবি, তারপর ম্যাচুরিটি টাকা 2 মাস আগেই গ্রাহককে জানিয়ে দেয়া যে আপনার 2 মাস পরে ম্যাচিউর হবে, টাকাটা কোথায় নিতে চান। গ্রাহক তো অবাক হয়ে যায়, যেখানে আমাদের খোঁজ খবর নেওয়ার কথা, কিন্তু সে জায়গায় সোনালী ফোন করে বলছে গ্রাহককে যে আপনি আপনার ম্যাচিউর হবে 2 মাস পরে, তো আপনার কাগজপত্র বা অরিজিনাল ডকুমেন্ট নিয়ারেস্ট ব্রাঞ্চে আপনি ইয়ে করেন, গিয়ে জমা দেন। তো এই যে মানে চেজিং দ্য কাস্টমারের কাছে গিয়ে সেবা দেওয়া, এই মানে কালচারটা সোনালী করেছে, সোনালী